আই হেট মাই মাদার শুরুতেই একেবারে বুকের মধ্যে ধাক্কা লাগার মতো একটা লাইন, তাই না? হ্যাঁ, একটা নাটকের শুরুই যখন হয় এতটা তীব্র, এতটা ঝাঁঝালো একটা লাইন দিয়ে, তখন কিন্তু বোঝাই যায় যে আমরা খুব গভীর একটা ইমোশনাল জার্নির জন্য তৈরি হচ্ছি। চলুন তাহলে এই গল্পের ভেতরে ঢোকা যাক। তো আজকে আমরা যেই নাটকটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো হৃদয়ের ওপাশে তুমি। আর সত্যি বলতে এটা শুধু একটা গল্প না, এটা ঘৃণা থেকে ভালোবাসায় ফিরে আসার একটা জার্নি, একটা ভুল বোঝাবুঝি থেকে আসল সত্যিটা খুঁজে বের করার গল্প। আর সবচেয়ে বড় কথা, এটা দুটো আলাদা পৃথিবীর মানুষের একে অপরের হৃদয়ের এপাশে চলে আসার গল্প। গল্পের প্রথম পর্বে আমরা দেখব ঘৃণায় ভরা একটা জীবন। আর এই জীবনের কেন্দ্রে আছে আমাদের গল্পের নায়ক সাব্বির, যার পৃথিবীটা যেন শুধুই কষ্ট আর জমে থাকা ক্ষোভে তৈরি। গল্পের একেবারে মূলে যদি আমরা তাকাই, তাহলে দেখব দুটো একেবারে উল্টো দর্শন। একদিকে আছে আমাদের নায়ক সাব্বির, যার কাছে জীবনটা কি, লাইফ ইজ পেইনফুল, মানে জীবনটাই কষ্ট। আর তার ঠিক বিপরীতে আছে আরেকজন, এক রহস্যময় চরিত্র, যার বিশ্বাস হলো লাইফ ইজ বিউটিফুল। ভাবুন একবার, এই দুইটা চিন্তার ধাক্কাতেই কিন্তু পুরো গল্পটা এগিয়ে চলে। কিন্তু সাব্বিরের মনে এত ঘৃণা, এত রাগ কেন? এর কারণটা লুকিয়ে আছে ওর ছোটবেলায়। ওর মাথায় গেঁথে আছে যে ওর মা ওকে একা ফেলে চলে গিয়েছিল নিজের সুখের জন্য। ওর নিজের মুখেই আমরা শুনি সেই কষ্টটা, যখন ও বলে সে শুধু আমাকে ছেড়ে যায়নি, সে আমার শৈশবটাকেও মেরে ফেলেছে। বুঝতেই পারছেন, এই যন্ত্রণাটা ওকে প্রতিটা মুহূর্তে কুড়ে কুড়ে খায়। তো সাব্বিরের এই অন্ধকার হতাশাময় জীবনে হঠাৎ করেই যেন এক ঝলক আলো নিয়ে প্রবেশ করে এক রহস্যময় বার্তাবাহক। একদিন পার্কে ওর সেই চেনা বেঞ্চটায় বসে থাকার সময় সাব্বির একটা চিরকুট খুঁজে পায়। সেখানে খুব সুন্দর করে লেখা, খোলা আকাশে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিন, তারপর সবটুকু দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিন, দেখবেন আপনিও বিউটিফুল হয়ে যাবেন। ছোট্ট এই একটা লাইন দিয়েই কিন্তু এক অদ্ভুত কথোপকথনের শুরু হয়। মজার ব্যাপার হলো, ওদের পরিচয়টা কিন্তু হয় নাম লুকিয়ে। সাব্বির নিজের নাম দেয় শহরের পুরনো বালক, আর ওপাশ থেকে উত্তর আসে হৃদয় নগরীর নতুন বালিকা নামে। ভাবা যায়, পার্কের বেঞ্চে চিরকুট চালাচালি এভাবেই চলতে থাকে। সাব্বির তো একদিকে বিরক্ত, আবার অন্যদিকে ওর কৌতূহলও হচ্ছে কে এই মেয়ে। আর সেই মেয়েটা কিন্তু নিজের উদ্দেশ্যটা একদম পরিষ্কার করে দেয়। ওর লক্ষ্য হলো তোমার ফ্রাস্ট্রেশন দূর করা। বেনামে চলতে থাকা এই সম্পর্কটা হঠাৎই একটা নতুন মোড় নেয়। একদিন সাব্বিরের ফোনে একটা অচেনা নম্বর থেকে কল আসে। ফোনের ওপার থেকে খুব মিষ্টি কিন্তু দৃঢ় একটা গলা বলে, আমি সুকন্যা, আপনার হার্ট রিস্টার্ট দেওয়ার জন্য কল দিয়েছি। এই প্রথমবার সেই রহস্যময় মানুষটার একটা নাম জানা গেল। গল্পের এই পর্যায়ে এসে আমরা এমন একটা মুহূর্তের মুখোমুখি হব, যেখানে একটা কঠিন সত্য সাব্বিরের এতদিনকার সব বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়ে যাবে। সাব্বিরের মায়ের প্রতি ওই তীব্র ঘৃণাটা দেখে সুকন্যা ওকে খুব শান্তভাবে একটা অনুরোধ করে। ও বলে, আমরা সবসময় সাদা চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। মন আর আবেগ দিয়ে মাথা খাটিয়ে চিন্তা করুন, একবার জানার চেষ্টা করেন আসল সত্যিটা কি, প্লিজ। সুকন্যার এই কথাগুলোই প্রথমবার সাব্বিরকে অন্যভাবে ভাবতে বাধ্য করে। আর এরপরেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে। সাব্বিরের দাদি, তিনিই পুরো সত্যিটাও সামনে আনেন। তিনি বলেন যে সাব্বিরের মা আসলে দ্বিতীয় বিয়েটা করতেই চাননি, পরিবারের চাপে পড়ে তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হয়। আর তিনি রাজি হয়েছিলেন শুধুমাত্র একটা শর্তে, যে বিয়ের পর তিনি আর কখনো মা হবেন না। কারণ তিনি সারা জীবন শুধু একজনেরই মা হয়ে থাকতে চেয়েছিলেন, তার সাব্বিরের মা। আর আজও তিনি শুধু তাকেই ভালোবাসেন। এই সত্যিটা জানার পর ভাবুন তো ছেলেটার অবস্থা। বছরের পর বছর ধরে যে ঘৃণা, যে ভুলটাও মনের মধ্যে পুষে রেখেছিল, সেটা যেন এক মুহূর্তে বরফের মতো গলে গেল। ও ছুটে যায় ওর মায়ের কাছে, আর কান্না ভেজা গলায়, কাপা কাপা কণ্ঠে, বহু বছরের জমানো কষ্ট আর ভালোবাসা নিয়ে শুধু একটাই কথা বলতে পারে, মা, আমি কি তোমাকে একটু জড়ায় ধরতে পারি? আহা, যেন কতকালের একটা অপেক্ষার শেষ হলো। জীবনের একটা বিরাট ভুল বোঝাবুঝির তো অবসান হলো, কিন্তু সাব্বির আর সুকন্যার গল্পে এবার শুরু হলো আরেকটা মজার ভুল বোঝাবুঝি। দুজনে ঠিক করল এবার তারা দেখা করবে, কিন্তু ছোট্ট একটা প্রশ্ন এসে সব গণ্ডগোল করে দিল। দেখাটা হবে সকাল ৯টায় নাকি রাত ৯টায়? আর দেখাটা আর হলো কই, ছোট্ট এই একটা বিভ্রান্তির কারণে কিছুই হলো না। সুকন্যা চলে এলো সকাল ৯টায়, অপেক্ষা করে চলেও গেল। আর আমাদের সাব্বির সাহেব এলেন কখন? ঠিক রাত ৯টায়, মানে পুরো ১২ ঘন্টার গ্যাপ। আর ফল যা হওয়ার তাই হলো। দুজনেই ভাবল অন্যজন তাকে পাত্তাই দিল না বা ধোঁকা দিল। আচ্ছা, যা হওয়ার হয়েছে। ওরা ঠিক করল দ্বিতীয়বার দেখা করবে।
কিন্তু এবারেও ভাগ্যটা সঙ্গ দিল না। দেখা করার ঠিক আগেই সাব্বির হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলো। আর বেচারি সুকন্যা আবারও একা অপেক্ষা করতে থাকল। এতে ওদের মধ্যে দূরত্বটা যেন আরও একটু বেড়ে গেল। তো গল্পের একদম শেষ পর্যায়ে এসে আমরা দেখব এত সব বাধা, এত ভুল বোঝাবুঝি পেরিয়ে কি করে হৃদয়ের ওপারের সেই মানুষটা শেষ পর্যন্ত হৃদয়ের এপাশে চলে আসে। শেষ পর্যন্ত সুকন্যা ঠিকই সাব্বিরের অসুস্থতার খবর পায় এবং তাকে হাসপাতালে খুঁজে বের করে। আর তখনই ওদের সব ভুল বোঝাবুঝির অবসান হয়। যে সম্পর্কটা শুরু হয়েছিল মিস এম আর মিস্টার PM এর একটা মজার ভুল দিয়ে, সেই সম্পর্কটাই পরিণতি পেল মিস্টার অ্যান্ড মিসেস হয়ে ওঠায়। শেষমেশ যখন ওদের দেখা হলো তখন সব অভিমান, সব রাগ হাওয়া। সুকন্যা একদম অধিকারের সুরে ওকে বলল, আমি ছিলাম হৃদয়ের ওপাশে, এখন এপাশে, সো এখন থেকে আমি যা বলবো তাই হবে। আর এই মিষ্টি অধিকারের মাধ্যমেই সে যেন সাব্বিরের জীবনে নিজের জায়গাটা পাকা করে নিল। আর সাব্বির, সে তো হাসি মুখেই এই শাসন মেনে নিল। আর গল্পটা শেষ হয় এই অসাধারণ সুন্দর একটা লাইন দিয়ে, যেটা পুরো নাটকের মূল ভাবনাটাকেই তুলে ধরে। হৃদয়ের ওপাশে তুমি আর এপাশে আমার বসবাস। আসলে এটা শুধু একটা ভালোবাসার গল্প না, এটা নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার আর জীবনের সৌন্দর্যকে নতুন চোখে দেখারও একটা গল্প।